কলকাতা হাইকোর্ট অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী, যেমন আলিপুর বোমা মামলা, যেখানে ঋষি অরবিন্দ ঘোষের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছিল। সেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অরবিন্দ ঘোষের পক্ষ নিয়েছিলেন। ঠিক তেমনই আমাদের স্বামীজি মানে স্বামী বিবেকানন্দ, ওনাকেও কলকাতা হাইকোর্টে আসতে হয়েছিল। আজ জেনে নেব সেই মামলার কথা। স্বামী বিবেকানন্দকে নিয়ে বলা খুবই কঠিন, তবে একটি ঐতিহাসিক ঘটনা হিসাবে সেটি শুধু উল্লেখ করতে পারিয়াই যে এই মামলাটি স্বামী বিবেকানন্দ করেননি। একটি মামলায় তিনি জড়িত ছিলেন, হাইকোর্টে তাকে যেতে হয়েছিল। এর সঙ্গে আধ্যাত্মিকতার বিশেষ কোনো সম্পর্ক নেই, একেবারে পারিবারিক জমি জমা গৃহ সম্পত্তি নিয়ে একটা বিবাদের রেশ মাত্র। এখন স্বামীজিকে এই মামলাতে সাক্ষ্য দেবার জন্যই যেতে হয়েছিল হাইকোর্টে। তখন তিনি সন্ন্যাসী, তখন তিনি সাধু। কিভাবে ব্যাপারটা ঘটেছিল সেই প্রেক্ষাপটটা আগে জানা দরকার। সংক্ষেপে এটাই যে স্বামীজির দাদু ছিলেন দুর্গাপ্রসাদ দত্ত। দুর্গাপ্রসাদ দত্তর আরেক ভাই ছিল কালীপ্রসাদ দত্ত। দুর্গাপ্রসাদ দত্ত খুব অল্প বয়সেই 26-27 বছর বয়সেই সন্ন্যাসী হয়ে বাড়ি থেকে চলে যান এবং কালীপ্রসাদ দত্ত অকাল মৃত্যু তার ঘটেছিল। দুর্গাপ্রসাদ দত্ত 12 বছর ফিরে না আসার ফলে তাকে মৃত বলে ধরা হলো আইনের নিয়মে, এবং তখন থেকেই কিন্তু সেই জমি জমার বিষয়গুলো নিয়ে, বাড়িঘর তৈরি বিষয় নিয়ে বিবাদ শুরু হলো, বিতর্ক শুরু হলো, মামলা শুরু হলো। এই যে মামলা ভিটে বাড়ি নিয়ে শুরু হয়েছিল, এটা বিশ্বনাথ দত্ত তার পিতা, স্বামীজির পিতা, তার সময়ে বিশেষভাবে একটা গতিবেগ পেল। বিশ্বনাথ দত্ত কিন্তু খুব বড় অ্যাটর্নি ছিলেন, অল্প বয়সে তিনিও চলে যান। এরপরেই সব বিষয়টি একেবারে অন্যদিকে ঘুরে গেল তরিকি লড়াইয়ের। 1877 সালে 1 সেপ্টেম্বর দত্তবাড়ির দুই বিধবা মহিলা, একজন বামাসুন্দরী আর একজন বিন্দুবাসিনী, তারা তাদের জমি কিছু স্বামীজির মাকে দিয়েছিলেন, বিক্রি করেছিলেন ভুবনেশ্বরী দেবীকে। এবং বিশ্বনাথ দত্ত মৃত্যুর পরে স্বামীজির কাকা অর্থাৎ বিশ্বনাথ দত্তর খুড়তুতো ভাই তারকনাথ দত্ত, তিনি দাবি করলেন যে এই বিষয়টি, এই সম্পত্তিটি তার। ভুবনেশ্বরী দেবী বেনাপে এটা কিনেছেন, তারই টাকাতে কিনেছেন। এই নিয়ে বড় করে সূত্রপাত, এবং সেটি একদিন নরেন্দ্রনাথ এসে দেখলেন যে একটি ঘরের দেওয়াল ভাঙা হচ্ছে, সেখানে তারকনাথ দত্তর কিছু একটা তৈরি করবেন। তার প্রতিবাদ করলেন ভুবনেশ্বরী দেবী, এবং স্বামীজি তখন এলেন। এসে তখন এই তর্ক বিতর্কে যোগদান করলেন। হুলস্থুল পড়ে গেল সারা বাড়িতে, এবং বাইরের থেকে লোকজন এলো। এখন এইটা নিয়ে মামলাটা যেটা শুরু হলো, তারপরে তারকনাথ দত্ত তো পরলোকগমন করলেন। সেই মামলা গিয়ে পড়ল জ্ঞানদা সুন্দরী, তারকনাথ দত্তের স্ত্রী, বনাম ভুবনেশ্বরী দেবী, স্বামীজির মা। তাদের মধ্যে অনেকদিন ধরেই এটা চলতে লাগলো। এইসব সময়ে মামলায় অ্যাটর্নি রবার্ট বেলচেম্বার্সকে কোর্ট সালিসি নিযুক্ত করলেন। তিনি 4 বছর ধরে হিসেব টিসেব করে জমি জমা ভাগ করে দিলেন, বাড়িঘর ভাগ করে দিলেন, হলো। কিন্তু এটা কিন্তু মিটল না। তারপরে মামলা চলতে লাগলো। বাড়ির অংশ যেটা দাবি করছেন যে আমার টাকায় কেনা হয়েছে, ভুবনেশ্বরীকে দিয়ে আমি কিনিয়েছি, তারকনাথ বললেন সেটা প্রমাণিত হয়েছিল যে ভুবনেশ্বরী দেবীরই সেটা টাকা, নারী ধন, সেটা স্ত্রী ধন। সেই টাকা বিশ্বনাথ দত্ত মাঝে মাঝেই পাঠাতেন ভুবনেশ্বরী দেবীকে, তারই টাকা, প্রমাণিত হয়েছে। এবং কোর্ট কিন্তু, হাইকোর্টেও কিন্তু সেই মামলা, লোয়ার কোর্ট হাইকোর্ট হলো, হাইকোর্টের মামলা যে রায় সেটা বিবেকানন্দের জননীর কাছেই, অর্থাৎ ভুবনেশ্বরী দেবীর পক্ষেই গেল। তবুও মামলা ছাড়েনি, কারণ শাখা প্রশাখায় নানা ধরনের মামলা জড়িয়ে গিয়ে ওটা অমীমাংসিতই হয়ে রইল, বা মামলা চলতে লাগলো। স্বামীজি কিন্তু তখন দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। এর মধ্যে তিনি আমেরিকায় চলে গেছেন 1893 সালে। এই শিকাগো বক্তৃতা, বিশ্বজয়, ভারত প্রভৃতি বিষয় ঘটে গিয়েছে। তারপরেও তিনি কিন্তু সেই মামলায় সেই সাক্ষী হিসাবে এসেছিলেন। তারপরে মামলায় হাইকোর্টে পুরী হেরে গিয়েছিলেন, এবং হেরে যাওয়ার পরে
প্রচুর টাকা পয়সা দেনা হয়ে যাওয়াতে স্বামীজির কাছে গিয়ে তিনি আত্মসমর্পণ করলেন এবং বললেন যে আমাকে তুমি রক্ষা করো। এই 1887 সাল থেকে কিন্তু এই মামলার বিষয়টা চলছে এবং এই মামলা কিন্তু স্বামীজি 1887-তে করেছেন, তারপরে তিনি আমেরিকায় গেছেন, আবার ফিরে এসেছেন, আবার সেটা চলছে। এই চলতে চলতে মামলা এখানে গিয়ে শেষ পর্যন্ত কোর্টের বাইরে শরিক হাবুল দত্ত এদের সঙ্গে ফয়সালা করে তার বোনের বাড়িতে এটা মিটমাট করে নিয়েছিলেন এবং বলেছিলেন তোমরা যে টাকা চাইছো সেই টাকা তোমাদের আমি দেব এবং কোর্টের বাইরে নিষ্পত্তি যদি করো তাহলে আরও 1000 টাকা তোমাদের দেব, এবং সেটা তিনি দিয়েছিলেন। স্বামীজির দেহ রাখার মাত্র 3-4 দিন আগে এই মামলাটি নিষ্পত্তি হয়েছিল কোর্টের বাইরে, এবং এটা উল্লেখ করি যে স্বামীজি কিন্তু এই মামলা বা ইত্যাদি ঝঞ্ঝটের মোকাবিলা করার জন্য বেলুড় মঠের তহবিল থেকে একটু টাকাও ধার করেছিলেন। সে টাকা পরে অবশ্য তিনি শোধ করে দিয়েছিলেন, এটাও উল্লেখযোগ্য। এই হচ্ছে মামলা সংক্রান্ত বিষয় খুব সংক্ষেপে, এটা স্বামীজির ক্ষেত্রে স্বামীজির জীবনে ঘটেছিল। এবং তাকে যে কোর্টে গিয়ে যে ইংরেজ ব্যারিস্টার শরিকদের পক্ষে ছিলেন, তিনি যে প্রশ্নগুলো করেছিলেন সেও খুব ইন্টারেস্টিং সমস্ত বিষয়, সেটা নিয়ে কিছু বলছিলেন। শুধু তাকে একটার ক্ষেত্রে স্বামীজি বলেছিলেন যে ওকে বলেছিল জিজ্ঞাসা আপনি কি রামকৃষ্ণের চেলা? স্বামীজি বললেন যে আমি কারুর চেলা নই এবং রামকৃষ্ণের কোনো চেলা নেই। তো ওই কথাটা আপনি জিজ্ঞেস করছেন অবান্তর, কিন্তু আপনি কি জানেন, ব্যারিস্টার পিউষ সাহেবকে জিজ্ঞেস করছেন আপনি কি জানেন চেলা কাকে বলে? আপনি ব্যাখ্যা করে বলুন তো চেলা কি? পিউষ সাহেব তখন হতভম্ব হয়ে গিয়েছিলেন এবং কিছু তো জানেন না এই বিষয়গুলো, তিনি তখন চুপ করে গিয়েছেন। এইটুকু ঘটনাই কোর্টের প্রাঙ্গণ থেকে আমি বলতে পারি। এইটুকু সংক্ষেপ। স্বামীজি একজন সন্ন্যাসী হয়েও তিনি যে এই ধরনের জাগতিক বিষয়ে ওনাকে বাধ্য হতে হয়েছিল যোগ দেবার জন্য এরকম একটি জাগতিক বিষয়ের সাথে, এ ব্যাপারে আপনার কি মতামত? স্বামীজি তো নিজে মামলাটি করেননি, জাগতিক অজাগতিক কোনো প্রশ্নই তার মধ্যে নেই। তাকে কোর্ট সামন করেছে, ডেকেছে এই বিষয়ে তার মতামত জানার জন্য, তার সাক্ষী হিসাবে ডেকে, সেখানে তো সে যাবেই। এখন এখানে তিনি যে শুধু গেলেন, সাক্ষী দিলেন, চলে গেলেন, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। শুধু আরও বড় ছিল স্বামীজির দিক থেকে, তিনি একটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তার গর্ভধারিণী জননীকে পাশে দাঁড়াবার জন্য। এবং যদি স্বামীজি না দাঁড়াতেন তাহলে তিনি তার ছোট 2 ভাই ভূপেন্দ্রনাথ আর মহেন্দ্রনাথ এদের নিয়ে পথের ভিখিরি হয়ে যেতেন, কেউ তাদের দেখত না। বিশ্বনাথ দত্তর ছেলে স্বামী বিবেকানন্দের মা এবং ভাইরা পথে পথে ঘুরে বেড়াচ্ছেন, এটা ভারতবর্ষের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে বাঙালির জন্য সম্মানজনক হতো না। পরিবার, তার মর্যাদা, মায়ের, বিশেষ করে মায়ের জন্য এটা তিনি করেছিলেন। যে জননীর সম্বন্ধে তিনি বলছেন আমি যা কিছু হয়েছি সেটা জননীর জন্যই হয়েছে, এবং যে রামকৃষ্ণের শিষ্য, রামকৃষ্ণ ভাবধারায় তিনি গড়ে উঠেছেন, গড়ার যে উপাদানটা সেটা কিন্তু তার মাই দিয়েছেন, সেই মার জন্যই তিনি সেটা করেছেন। জাগতিক কোনো ব্যাপারের মধ্যে স্বামীজি ছিলেন, এটা স্বামীজির নিজের কোনো স্বার্থের ব্যাপার না। কেউ তার মায়ের পাশে দাঁড়াননি। কোথায় বহু দূরে রাজস্থানে ক্ষেত্রী রাজা তার মায়ের পাশে দাঁড়িয়েছিলেন। স্বামীজি তাকেও তো বলেছিলেন যে আপনি আমার মাকে দেখবেন, ভাইদের দেখবেন। এগুলো দেখা তার কর্তব্য ছিল এই কারণে, কারণ যে বাঙালি, যে ভারতবাসী, যে বুদ্ধিজীবী তথা সেদিনকার দিনে তারা কেউ তার পাশে এসে দাঁড়াননি, এই এত বড় একটা অন্যায়ের পাশে দাঁড়ান। এবং স্বামীজি একই সঙ্গে দেখো, তিনি বেলুড় মঠ তৈরি করার চেষ্টা করছেন, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াচ্ছেন, বিশ্বের সব জায়গাতে সবার কথা ভাবছেন, ভারতবর্ষের মানুষের কথা ভাবছেন, তার সঙ্গে তার পরিবারের কথা আছে। এটা কারোর পক্ষে সম্ভব নয় করা, কোনো সন্ন্যাসীর পক্ষেও নয়। এবং স্বামীজি বলতেন যে আমাদের যে বেদান্ত, এটা তো ছাই মেখে বসে থেকে সন্ন্যাসী নয়, আমাদের গুহা ভেতরে বা গাছের নিচে সন্ন্যাসী তার মতন থাকবে, সে গর্জে উঠবে, সব কিছু করবে অন্যায়ের বিরুদ্ধে। এইটা স্বামীজির ভাবধারা ছিল। স্বামীজি যা করেছেন, স্বামীজি সমস্ত বিষয়টাই করেছেন তার আধ্যাত্মিক চেতনা থেকেই করেছেন, এর মধ্যে জাগতিকের প্রশ্ন নয়। তাকে আমরা কী বিচার করতে বসেছি? কারণ বিবেকানন্দ বলেছিলেন যে বিবেকানন্দ কি করে গেলেন এটা বুঝতে হলে
সামগ্রিকভাবে এক বিবেকানন্দ কি করে গেলেন এটা বুঝতে হলে আরও একজন বিবেকানন্দ এলে সেটা বুঝতে পারবে। আর আমরা তো কোথাকার তুচ্ছ লোক, আমরা এগুলো নিয়ে ভাবছি ওই স্বামীজিকে সেইভাবে বিচার, এত বড় শক্তিশালী মানুষের পক্ষে ওটা কারো সম্ভব, অন্য কারোর পথে ভাবাটাই সম্ভব। স্বামীজিকে এইভাবে ওইভাবে বিচার করলে পরে আমাদের ভয়ঙ্কর ভুল হবে।